This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আধুনিক ভারতের অর্থনীতির রূপকারের বিদায়, গভীর শোকে জাতীয় রাজনীতি। ব্যতিক্রমী নেতাকে হারালো ভারত। ইতিমধ্যেই শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্য রাজনৈতিক নেতাদের। ১৯৯১ সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং। উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার বলা হয় মনমোহনকে। অনেকেই বলেন, উদার অর্থনীতির যে রাস্তায় হেঁটে ভারত বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে গিয়েছে, তার পিছনেও বড় অবদান রয়েছে মনমোহনের। ২০০৪ সালে তিনি দেশের প্রধানমন্ত্রী হন। ২০০৯ সালেও তিনি ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সব মিলিয়ে ১০ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন। তবে তার আগেও ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতা ছিলেন তিনি। অর্থনীতির খোল নলচে বদলে দেশ বদলের স্বপ্ন দেখা শুরু সেই সময় থেকেই। একসময় রিজার্ভ ব্যাংকের গভর্নর পদেও ছিলেন তিনি। সেই সময় থেকেই একের পর এক অর্থনৈতিক সংস্কারমূলক কাজ হতো। দিনটা ছিল ২৪শে জুলাই, সালটা ৯১। মাত্র এক মাস আগে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরসিমা রাও। রাজনীতির কারবারিদের অনেকেই বলেন, আসলে রাজীব গান্ধীর মৃত্যুই প্রধানমন্ত্রীর চেয়ারে বসার সুযোগ করে দিয়েছিল রাজনীতি থেকে প্রায় অবসর নেওয়া নরসিমাকে। এই ১৯৯১ সালে ভারত যখন একটি গুরুতর অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল, তখন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহনের কাঁধে তুলে দেন অর্থমন্ত্রীর দায়িত্ব। ওই ২৪শে জুলাইয়ে অর্থমন্ত্রী মনমোহন তার প্রথম বড় বাজেট পেশ করলেন লোকসভায়। একেবারে গেম চেঞ্জিং নতুন শিল্পনীতি নিয়ে হাজির হয়ে যান মনমোহন। তাতেই পড়ে যায় সাড়া। ঠিক কি হয়েছিল ৯১-এ? ১৯৯১ সালে ভারতের মসনদে তখন চন্দ্রশেখর সরকার। তীব্র ডামাডোল রাজনীতির আঙিনায়। ইরানে হয়ে গিয়েছে ইসলামী বিপ্লব, অন্যদিকে ধসে গিয়েছে সোভিয়েত ইউনিয়ন। আন্তর্জাতিক তেলের বাজারের অবস্থাও শোচনীয়। এখানে অবস্থায় তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়ে ভারত। বাজেট পেশ করতে গিয়ে একেবারে মুখ থুবড়ে পড়ে চন্দ্রশেখর সরকার। ফরেক্স রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছায় $১.২ বিলিয়ন। অনেকেই বলেন, সেই সময় একেবারে বর্তমান পাকিস্তানের মতো অবস্থা হয়েছিল ভারতের। গোটা দেশে তখন ব্যালেন্স অফ পেমেন্ট সংকট বা মুদ্রা সংকট। মাথার উপর ঋণের বোঝা বেড়েই চলেছে, যা শোধ করতে ব্যর্থ সরকার। বেড়ে গিয়েছে সরকারি আয়ের থেকে ব্যয়ের পরিমাণ। হু হু করে কমে যায় বিনিয়োগ। সাপমুক্তি চেয়ে চন্দ্রশেখর সরকার তখন IMF এর দ্বারস্থ হন। IMF থেকে $২.২ বিলিয়ন ঋণ পেলেও জামানত হিসেবে রাখতে হয় টন টন সোনা। এরই মধ্যে এসে যায় ভোট। মানুষের ক্ষোভের প্রতিফলন দেখা যায় ব্যালটে। ক্ষমতায় আসে নরসিমা সরকার। ভারতের ততদিনে ওই কালো সময়কে পিছনে ফেলে ঘুরে দাঁড়ানোর জন্য দরকার ছিল একটা ম্যাজিকের। আর সেই ম্যাজিশিয়ান হয়েই যেন উঠে এসেছিলেন মনমোহন। কোন পথে হয়েছিল সাপমুক্তি? বিশেষজ্ঞরা বলেন, ১৯৯১ সালে সেই সংকটে ভারতের অর্থনীতিতে উদারীকরণের রাস্তা চওড়া করে দেয়। মনমোহনের হাত ধরে ভারত তার অর্থনীতিকে আরও বাজার ভিত্তিক করে তোলে। ফলে ব্যক্তিগত এবং বিদেশি বিনিয়োগের রাস্তা আরও প্রশস্ত হয়ে ওঠে। শুল্ক প্রত্যাহার, ট্যাক্স কমানো সহ একাধিক সংস্কারের পথে হাঁটেন মনমোহন। বাজার নিয়ন্ত্রিত চাহিদা এবং যোগানের উপর জোর দিয়েই যাবতীয় রূপরেখা ঠিক করতে থাকেন মনমোহন। অর্থনীতির সেই নয়া উদারীকরণের ফলে দেশে বাড়তে থাকে বিদেশি বিনিয়োগ। কিছুদিনের মধ্যেই যার ছাপ দেখা যায় জিডিপির প্রবৃদ্ধির ক্ষেত্রেও। নরসিমা সরকার এবং অর্থমন্ত্রী মনমোহনের যৌথ উদ্যোগে বাণিজ্য নীতিও আসে একগুচ্ছ সংস্কার, যা আমদানি রপ্তানির দীর্ঘ সময়ে ভাটা রুখতে একেবারেই নতুন ওষুধের মতো কাজ করে। রপ্তানির ক্ষেত্রে দেওয়া হয় বিশেষ ভর্তুকি। একই সঙ্গে বেসরকারি ক্ষেত্রগুলিকে দেওয়া হয় স্বশাসনের অধিকার। স্বতন্ত্রভাবে আমদানি রপ্তানির অধিকার দেওয়া হয় তাদের হাতে। উঠে যায় লাইসেন্স রাজ ব্যবস্থা। শিল্পক্ষেত্রে চলতে থাকা মনোপলি ভেঙে যায় বহু ক্ষেত্রেই। ফলে বিনিয়োগের রাস্তা আরও চওড়া হয়ে যায়। ইতিহাস বলছে, যার ফলে প্রায় 18টি সেক্টরে বিদেশি বিনিয়োগের একেবারে ঝড় ওঠে। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি। যদিও এই 5 বছরেই ভারত পেয়ে গিয়েছিল তার ঘুরে দাঁড়ানোর নতুন দিশা। মনমোহনের মুকুটেও জুড়েছিল নতুন পালক। ১৯৯৩ এবং ১৯৯৪ সালে পান এশিয়া মানি পুরস্কার সেরা অর্থমন্ত্রী। TV9 বাংলা ডিজিটাল।